রে পেতনি, মন খারাপ করে এখানে বসে আছিস কেন? ক্লাস করিস নাই কেন? এমনি। যা তো বিরক্ত করিস না। আমার দিকে না ফিরে তাকিয়ে বলল, এখানে কখন এসে দাঁড়ালাম বুঝতেই পারিনি। সেই কখন থেকে মাথা নিচু করে বসে আছে। তুই বললেই হলো, এমনি মন খারাপ করে বসে আছিস? বল কি হয়েছে, নয়তো। কথা শেষ না হতেই চোখ তুলে আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, নয়তো কি? না কিছু না, বল মন খারাপ করে এমন গোবরা মুখ করে বসে আছিস কেন? আব্বুর কলিগের ছেলেকে আব্বুর পছন্দ হয়েছে, তার জন্য আমাকে দেখতে আসবে। কাল রাতে খাবার টেবিলে আব্বু জানালো ওনারা আমাকে দেখতে আসবে। সত্যি? কবে দেখতে আসবে রে? মিতুর পাশে বসতে বসতে হাসি মুখে বললাম, সকালবেলায় ক্লাস করার সময় মিতুকে দেখতে না পেয়ে অনেক খুঁজে এখানে এসে পেলাম। আমার কথা শুনে মিতু আমার দিকে তাকালো। মিতুর জন্য চোখের ভাষা অনেক কিছুই জানতে চাচ্ছে। মিতু বলল, তুই মনে হয় অনেক খুশি হয়েছিস। বারে খুশি হব না? তুই হলে আমার একমাত্র বেষ্টু। তোর বিয়ে আর আমি খুশি হব না? তাছাড়া অনেকদিন পর আন্টির হাতে রান্না খেতে পারবো। কবে আসবে দেখতে? চুপ করবি? তুই কি ছেলেকে দেখেছিস? পছন্দ হয়েছে? কেমন দেখতে রে? শর্ত বিরক্ত করিস না। চল কফি খেয়ে আসি। কফি খেতে খেতে সব শুনবো। তোর কফি তুই খা, কুত্তা। আমি আছি টেনশনে, আর তুই কফি খেতে আসলি? বাহ রে, কফি খাওয়া তো তুই শিখালি। ওই, তুই কি দাওয়াত দিতে চাস না বলে তাড়ি দিতে চাচ্ছিস? উজবুক কোথাকার। তুই কোনোদিনও আমাকে বুঝতে চেষ্টা করিসনি, আর বুঝতেও পারিসনি। আগামী রবিবার দেখতে আসবে। শুধু দেখতে আসার দাওয়াত কেন, কিছুদিন পর আবার বিয়ের দাওয়াতটাও দিব। তখন কবজি ডুবিয়ে খেয়ে যাবি, হাঁদারাম একটা। এই বাহ, সব জানলেওয়ালা। তুই শুধু দুনিয়ার সব কিছুই শুধু তুই বুঝিস, আর কেউ বোঝে না? শর্ত এত বকিস না, তোর প্যাচাল শুনতে ভাল লাগছে না। কথা বলে আমাকে রেখে চলে যাচ্ছে। কই যাচ্ছিস? কফি খেয়ে যা। তোর কফি তুই খা। দেখতে আসবে, একটু সাজগোজ করতে হবে না? ওই শোন, এত সাজবি না, নয়তো পেতনির মতো লাগবে, আর পছন্দ হবে না। আমার বিয়ে খাওয়াটাও হবে না। নিজের চরকায় তেল দে। তোর এত ভাবতে হবে না, আমারটা আমি বুঝবো। নিজের চেহারা একবার আয়নায় গিয়ে দেখ। কোনো মেয়ে এই হাবলা মার্কার চেহারা দেখে বিয়ে করবে? মিতু, মিতু। ব্যাস, এতবার ডেকেও শোনাতে পারলাম না, চলেই গেল। আর আমি আমাকে এক হারিকেই চলে গেল। মনে মনে এক চোট বলে নিলাম, আমি আকাশ, আর যার পাশে কথা বললাম সে হচ্ছে মিতু, আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একই ক্লাসে পড়াশোনা করি। কলেজের গণ্ডি পেরিয়ে যখন স্বপ্নের ক্যাম্পাসে এসে ভর্তি হলাম, তখন কাউকেই চিনি না, কারোর সাথেই পরিচয় নেই। প্রথম দিন ঠিক সময়ে আসতে পারিনি, যার ফলে প্রথম ক্লাস করতে পারিনি। নতুন ক্যাম্পাস, নতুন ক্লাস, সব কিছুই নতুন। তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমার ক্লাস কোনটা হবে। যখন অনেক খুঁজে ক্লাস খুঁজে পাচ্ছিলাম না, তখনই সামনে পড়ে যায় শ্যামলা গহনার মেয়েটি। আপু, প্রথম বর্ষের ক্লাসরুম কোথায় বলে দেবেন একটু? আমার কথা শুনেই থমকে দাঁড়ালো। অনেকক্ষণ মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আপনি নতুন এই ক্যাম্পাসে? জি আপু, দেরি হয়ে যাওয়াতে প্রথম ক্লাস করতে পারিনি। নতুন ক্যাম্পাস তো, তাই ঠিক মতো চিনি না। মাথা নিচু করে কথাগুলো বললেও বারবার চোখ চলে যাচ্ছিল মেয়েটার দিকে। আমার চাহনি একটুও চোখ এড়ে যেতে পারেনি। প্রথমে না চিনলাম কারণে মিতুকে সিনিয়র আপু ভাবছিলাম, পরবর্তীতে ওর নাম জানতে পারি। ওই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে গিয়ে হাতের ডানে যে রুম, ওইটা। জি আপু, ধন্যবাদ, আসি। এই শোনেন। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছনে ডাক শুনে ফিরে তাকালাম। জি আপু। সিনিয়রদের সালাম দিতে হয় জানেন না? কথাটা শুনে ভয় পেয়ে গেলাম। আমাদেরকে রাগে চোখে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। পরের বার থেকে যেন মনে থাকে। জি আপু, থাকবে। যাও। আর তোমার নাম কি? আকাশ, আপনার? মিতু। এবার যাও। চলে যাওয়ার অনুমতি পেয়ে দেখানো পথে গেলাম। গিয়ে তো মহাবিপদে পড়ে গেলাম। তাকে দেখি সব মেয়ে, আশেপাশে কোনো ছেলে নেই। অনেক ভাবতে ভাবতে পা বাড়ালাম। আমার ডিপার্টমেন্টে কি সব মেয়ে? না, এমনটা তো হওয়ার কথা নয়। এই ছেলে, এইদিকে কোথায় যাচ্ছ? পিছন থেকে ডাক শুনে ভাবনায় সেট পড়ে। পিছনে তাকে দেখি বেশ কিছু মেয়ে দাঁড়িয়ে
আমার দিকে তাকিয়ে আছে, আমি যেন চিড়িয়াখানার কোনো প্রাণী। জি, আমার ক্লাসরুমে। এখানে তোমার ক্লাসরুম? মেয়েদের কমন রুমে স্যারকে জানাবো নাকি? পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মেয়ে রেগে বলল। কথাটা শুনে আর কিছু বুঝতে বাকি হলো না, আমাকে এখানে পাঠিয়েছে। রাগে ইচ্ছে করছে ভাগ্যের সামনে নেই। সরি আপু, আমি তো নতুন, তাই চিনি না। এক আপু দেখিয়ে দিল এদিকে ক্লাস। এখনই যাও এখান থেকে। জি আপু, যাচ্ছি। ধমক খেয়ে সোজা চলে আসি। আসার সময় আমার ক্লাস দেখিয়ে দেয়, সে যাত্রায় বেঁচে যাই। মনে মনে অনেক রাগ হয়। ক্লাসরুমে এসে দেখতে পেলাম মেয়েটিকে। বুঝতে বাকি নেই আমাদের সাথে পড়ে, আর আমাকে নিয়ে কিছুটা হাসিও শুনতে পায়। আমি মেয়েটা মানে মেতুকে বললাম, এই যে আপনি আমাকে মিথ্যা বলে ওখানে কেন পাঠালেন? আমাকে দেখে আমার দিকে রেগে তাকিয়ে বলল, যেন গিলে খাবে আমাকে। কোন দিক থেকে আমি আপনার বোন হই যে ক্লাস ফ্রেন্ডকে বোন ডাকছেন? আজব, আমি কি জানতাম তাই বলে জেনে শুনে বিপদে ফেলে দেবেন? না জেনে কেন বলবেন? মিতু আমার ক্লাসের, তাই মজা করে বলে ফেলেছিলাম। তো কি বলবো, গার্লফ্রেন্ড নাকি বউ? কি বললি তুই? তোরে আমি? হঠাৎ স্যার এসে যাওয়াতে চুপ হয়ে যাই, তবে অনেক ভয় হচ্ছিল। বেশি কিছু বলে ফেললাম না তো? আমাকে আর তেমন কিছু বলতে না পারলো সারাটা ক্লাস রেগে তাকিয়ে থাকে। আমিও কয়েকবার ভেঙচি কেটে দিলাম। আমার দিকে যতবার তাকিয়েছে ততবার হাত দিয়ে মারতে দেখায়, যেন মারবে আমাকে। সেদিন অনেকটা ঝগড়াই লেগে যায় মিতুর সাথে। এক সময় আস্তে আস্তে দুজনে অনেক ভালো বন্ধু হয়ে যাই। কখন বুঝতেই পারেনি। একদিন কথা না বলেও থাকতে পারে না। হঠাৎ কলাশের শব্দ শুনে কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি আম্মুর নাম স্ক্রিনে ভেসে উঠেছে। এই অসময়ে আম্মুর ফোন কেন? ভাবতে ভাবতেই রিসিভ করলাম। হ্যাঁ আম্মু, বলো। তুমি না, ওই ছেলেটা বাসায় আসলো, এতদিনে একটা মনের ইচ্ছা পূরণ করতে পেরেছে। কই দোয়া করবা, তা না করে ইয়ার কি করছো? আম্মুর মুখে কথা শুনে ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলাম। না জানি কি হয়েছে, অনেক ভয় হচ্ছে। এমন হবে তো কখনোই বলেনি। সিএনজি থেকে নেমে কোনো রকমে ভাড়া দিয়ে দরজায় কলিং বেল দিতেই কাজল আপু দরজা খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষায় ছিল। আপু কখন আসলি, কিছু হয়েছে? চল রুমে জানতে পারবি। আপুর কথা শুনে ভেতরে আসতেই চারিদিকে চোখ যায়। তাকে দেখি সবাই বসে আছে, মনে হচ্ছে আমার অপেক্ষায়। এই যে লাট সাহেব এসেছে। এই কে আছিস? কেউ এসিটা ছেড়ে দে, বাইরে যা গরম। লাট সাহেবের কষ্ট হচ্ছে। আসতে না আসতেই শুরু হয়ে গেল। আমাকে দেখেই বলতে শুরু করলো, যতবার আব্বুর সাথে দেখা হবে ততবারই একটা না একটা কথা বলবেই। আব্বু আমাকে এই কথাগুলো বলার অনেকগুলো কারণ আছে। আব্বুর একটাই কথা, লেখাপড়া শেষ হওয়ার পর আব্বুর ব্যবসা দেখাশোনা করার কথা বলে। তবে বিয়ের কাজটা এখনই শেষ করে ফেলার সব থেকে বড় টেনশন আছেন যেন উনি। আমার মাথা ব্যথা নেই, সব মাথা ব্যথা ওনার। প্রতিদিন সকাল বিকাল রাতে আব্বুর একটাই কথা, বিয়ে করব কখন। আমার বড় অপুর একটা মাত্র মেয়ে, এই তো ছোট্ট বয়সে গুটে গুটে পায়ে হেঁটে বেড়ায়। আব্বু আম্মুর কলিজা, অনেক ভালোবাসেন নাতনিকে। বড় আপুর মেয়েকে কাছে পেলে আর কিছুই লাগে না, সারাদিন খেলা করে কাটিয়ে দিতে রাজি। আপুর মেয়েকে পেলে আব্বুর না খেলেও চলবে। অন্যদিকে আপুর দুলাভাইয়ের কলিজা হলো ছোট্ট মা, তারা এক মুহূর্ত না দেখে থাকতে পারে না। আমি ছোট্ট মা বলেই ডাকি। আব্বু চায় আব্বুর সাথে থাকবে সারাদিন, ঘুরবে খেলবে আদরের নাতনিকে নিয়ে। অন্যদিকে আম্মু চায় আম্মুর কাছে থাকবে সারাদিন, আম্মু খেলা করবে। এই নিয়ে ঝগড়া তাদের মাঝে, আমার সাথেও হয়, কার কাছে থাকবে। আব্বুর একটাই কথা, আমাকে বিয়ে করিয়ে বউ আনবে বাড়িতে, তাদের নাতি হলে একজন একজনকে নিয়ে পড়ে থাকতে পারবে। তবে কেউ আপুর মেয়েকে ছেড়ে থাকতে রাজি নয়, দুজনেই খেলার সাথে হিসেবে চায় আপুর মেয়েকে। আম্মু দেখো না, আব্বু আবার কি শুরু করলো। তুই যেখানে থাকিস এখনই বাসায় আয়, তাড়াতাড়ি। তো কি করব? ধান দুর্বা দিয়ে বরণ করব। এতদিন ধরে বলে আসছি বিয়ে করতে, বিয়ে করবে না, আর আজ কাউকে না জানিয়ে বিয়ে করে নিল। আমাদের বললে কি আমরা মেনে নিতাম না? আম্মুর কথা শেষ না হতেই আব্বু কথাগুলো বললো। মনে হচ্ছে অনেক রেগে আছেন আমার উপর। তবে আম্মুর আব্বুর কথা শুনে মাথায় কিছুই ঢুকছে না। কিসের কথা বলছে? কার বিয়ে? তোমরা এসব কি বলছো? কার বিয়ে? কে বিয়ে করলো? ন্যাকামি করতে হবে না, বিয়ে করবি বললেই পারতি, আমরা গিয়ে বিয়ে করিয়ে আনতাম। আর আব্বুও তো সেই কবে থেকে এই বিয়ের কথা বলছে তোরে, লুকিয়ে বিয়েটা না করলেই পারতি। আপুর কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে আমি এই মাত্র স্বপ্ন দেখছি। আপু এসব কি বলিস? তোর কি মাথা খারাপ হয়েছে? আমি আবার কখন বিয়ে করলাম? এই কথা কে বললো? তোমরা কি বলছো? তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না।
আমাকে বুঝিয়ে বলবে কি হয়েছে? যা করার তো করে ফেলেছিস, মান সম্মান যা শেষ করার তো করেছিস। এখন আর মানুষকে হাসাতে হবে না। বৌমাকে লুকিয়ে রেখে কি হবে? একদিন তো নিয়ে আসতেই হবে। এখন কেন বেচারা মেয়েটাকে কষ্ট দিবি? আজব, তোমরা কি বলছো? একজনের কথা শেষ না হতেই আরেকজন বলা শুরু করে। আসল ব্যাপারটা কি হয়েছে বলবা? সেই সকাল থেকেই প্যারায় আছি, আর এখন তোমরা সাত সকালে বাসায় ফোন করে এনে বলা শুরু করলা। এই তোমরা চুপ করবা? আমাকে কিছু বলতে দিবে নাকি? তোমার ছেলেকে বোঝাও। হ্যাঁ রে বাবা, তুই নাকি আজ সকালে বিয়ে করে ফেলেছিস? বৌমা দেখতে কেমন রে? বৌমাকে নিয়ে আসলি না কেন? আম্মুর কথা শুনে এতক্ষণে বুঝতে পারলাম কাহিনীর রহস্য। আমার কথা শুনে মাথায় বাস পড়লে যেন। আমি বিয়ে করেছি মানে কখন করলাম নিজেই বুঝতে পারছি না। হা করে তাকে এসে আম্মুর মুখের দিকে। কি রে, আমাকেও একবারও বলার প্রয়োজন বোধ করিসনি? এতটাই পড়ছিলাম তোর। আম্মুর কথা শুনে ভাবনায় সেট পড়লো। আম্মু, তুমি এসব কি বলছো? আমি আবার কখন বিয়ে করলাম? আর আমি বিয়ে করলে কি তোমরা জানতে না? হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। মেয়েটাকে বল। সত্যি আম্মু, তুমি বিশ্বাস করো আমি বিয়ে করিনি। আমি এইসবে কিছুই জানি না। তোমাদের এই কথা কে বললো? তোর দুলা ভাই। তুই নাকি সকালবেলায় ফেসবুকে না কিসে পোস্ট করেছিস বিয়ে করে ফেলেছিস? আমার কথা শুনে দুলাভাইয়ের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। আম্মুর কথা শেষ হতেই দুলাভাইয়ের দিকে তাকালাম। বুঝতে অসুবিধা হয়নি দুলাভাই সবাইকে বলেছে। আর আজ তাদের এই বাসায় আসার কারণও বোঝা হয়ে গেল কেন আম্মু তাড়াতাড়ি আসতে বললো বাসায়। দুলাভাই, আপনি এই কথা আপনি বলেছেন? হ্যাঁ, তুই তো সকালবেলায় পোস্ট করেছিস, এই যে। কোন পকেট থেকে বের করলো? বাসায় না বলে বিয়ের কাজটা সেরে ফেলতে হলো। জানি না বাসায় কিভাবে বলবো। তবে আব্বু আম্মু নিশ্চয়ই খুশি হবে না। সব থেকে বড় খুশি যে প্রিয় মানুষটিকে বিয়ে করতে পেরেছি। আজ আমি অনেক খুশি। দুলাভাই কথাগুলো একদমই পরে পরে সবাইকে শোনালেন। আমার দিকে ফোন বাড়িয়ে দিলেন। দুলাভাইয়ের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো। হাত বাড়িয়ে ফোন নিয়ে চোখ পড়তেই ফোনে কপালে চোখ উঠে গেল। আমার আইডিতে চোখ পড়তে অবাক হয়ে তাকিয়ে রইলাম। চোখের পাতা পড়তেই চাচ্ছে না। আমার আইডিতে রিলেশনশিপ ম্যারিড দেওয়া, সেটা বেশি দিন হয়নি, 10 ঘন্টা আগের পোস্ট। দুলাভাই যে কথাগুলো পড়লো সবগুলো লেখা আছে, একটুও বাড়িয়ে বলেনি। দেখে তো চোখ কপালে। বুঝতেই পারছি না এগুলো কে করলো। আমি তো করিনি এমন পোস্ট। কাল রাত 3টায় ক্লাসের পড়া শেষ করে মিতুর সাথে একটু কথা বলে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওটাই সোজা ক্লাসে। অনেক দেরি হয়ে গেছিলো। তারপর তো একবারও আসা হয়নি অনলাইনে। তাহলে কি অন্য কেউ এমন করলো? না, এমন তো হওয়ার কথা নয়। তবে কি এই কাজ করলো? কত কমেন্ট শুভেচ্ছা জানিয়ে, তবে কাকে বিয়ে করলাম সেটাই জানা নেই। ভাইয়া, ভাবিকে নিয়ে বাসায় কবে আসবে? সেই কবে থেকে তোমার বিয়ে খাবো বলে না খেয়ে চিকন হয়ে যাচ্ছি এতদিন পর। যাই হোক, আব্বু আম্মুকে ম্যানেজ না করতে পারলে আমাকে বলো, হেল্প লাগলে আমি বিষয়টা দেখবো, সমস্যা নেই। শুধু রেখেই কমেন্ট রেখে দিল। সবার প্রথম কমেন্টটাই ফয়সালের। এতে রাতে সে কি ফেসবুকে ছিল? সকাল থেকে ছোট্ট ভাই ফয়সালকে দেখেনি। বদের হাত দিয়ে একটা। কাল রাতে আমার কাছে টাকা চেয়েছিল, সেই টাকা দেয়নি। তাহলে কি প্রতিশোধ নেওয়ার জন্য করলো? ওই হারামের সাথে বিশ্বাস নেই। আগেই একবার আমার সাথে এমন করেছিল। এটা কি করে সম্ভব? আমি তো ল্যাপটপে খুব একটা ফেসবুকে ঢুকি না। কাল রাতে ফোনে ঢুকেছিলাম। অনেক ভাবনায় পড়ে গেলাম। কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে হলো। মাথায় কিছুই ঢুকছে না। এগুলো কি মিথ্যা? তুই তো সকালবেলায় পোস্ট করলি। বল এখন, আমি কি মিথ্যে বলছি? দুলাভাই, শালা, আর কাউকে বলতে পারিসনি বুঝলাম, আমাকে বলতে পারতি। বাড়ির সবাইকে আমি না হয় ম্যানেজ করতাম, কাউকে বলতে পারিসনি, তো লুকিয়ে একা একা বিয়েটা করে ফেললি। দুলাভাইয়ের কথা শুনে সবার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার দিকে সবাই তাকিয়েছে। আমি যেন চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী। এখন বল, এগুলো কি মিথ্যে? আম্মু, বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না। কিভাবে হলো তাও জানি না। আমি তো ফেসবুকে যাইনি। হয়েছে, এখন আর লুকিয়ে কি হবে? যা করার তা করেই ফেলেছিস। মেয়েটিকে বল, আমরা গিয়ে নিয়ে আসি। আমরা কি না করেছিলাম তোর বিয়ে দিতে? আমাদের বললেই পারতি। আম্মু, তুমিও শুরু করলা? তোমার ছেলেকে বলো বলতে, সম্মান থাকতে মেয়েকে ঘরের বউ করে নিয়ে আসি। আব্বু, আমাকে বিশ্বাস করো। চুপ কর। তোরে বিশ্বাস করব, সেটাই তো বিশ্বাস হয় না।
সেদিন ক্লাসে না গিয়ে ঘুরতে গেছিস সেটাও দেখছি। মেয়েটাকে সেটা বল। আব্বুর ধমক আর কথা শুনে সব মনে পড়ে গেল। মিতুর সাথে ক্লাস না করে কফি খেতে গিয়েছিলাম, সেটা চোখে পড়ে যায় আব্বুর। আর আব্বু সেটাই বলছেন। অনেক কষ্টেও সেদিন আব্বুকে বোঝাতে পারেনি সেটা মিতু ছিল। মিতুকে আব্বু দূর থেকে দেখতে পারেনি, তাই ভেবে নিয়েছেন কোন না কোন মেয়ে। অবশ্য মিতুকে চিনি, অনেকবার মিতু আব্বুর অফিসে গিয়ে কফি খেয়েছি একসাথে। তোমরা চুপ করো, আমি দেখছি, চল আমার সাথে। আম্মু কি যেন বলতে চাইছিল, আপু আম্মুকে থামিয়ে দিয়ে আমাকে হাত ধরে নিয়ে রুমে চলে গেল। দুলাভাই আর একটাও কথা বলেনি, চুপচাপ বসে শুনে যাচ্ছে। এখন সময় আছে বলতে বল। আমাদের না জানিয়ে একা একা বিয়ে করে নিল, একবারও বলার প্রয়োজন মনে করলো না। আপুর সাথে রুমে যেতে যেতে আম্মুর কণ্ঠ শুনতে পেলাম। হঠাৎ করে কান্না শুরু করলো। আপুর সাথে রুমে এসে বসতে আপু জানতে চাইলো, আকাশ সত্যি করে বল মেয়েটিকে। আপু আপুকে বলতে যাবো এর মাঝেই ফোন বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি স্ক্রিনে উপর মিতুর নাম জল জল করে ভেসে উঠলো। আপুর দিকে না তাকাতেই ফোন রিসিভ করে বসলাম। ফোন ধরতে ওপাশ থেকে মিতুর ঝাড়ি শুনতে পেলাম। মিতুর কণ্ঠ শুনে মনে হচ্ছে অনেক রেগে গেছে। হারামি, কাজটা মোটেও ঠিক করিস নাই। আমাকে না বলেই বিয়েটা লুকিয়ে করে ফেলি। আমাকে তো দায়িত্বও দিলি না। কিপটে, কুত্তা, শয়তান। তুই তো দাওয়াত দিলি না। কাল আমাদের বাড়িতে খেয়ে আসিস, আমাকে দেখতে আসবে। কবজি ভিজিয়ে খেয়ে যাস। মিতুর কথা শেষ না হতেই যে কিছু বলতে যাব, তখনই আপু সু মেরে ফোনটা হাত নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আপু আমার ফোন নিলি কেন? আপুর পিছনে পিছনে এসেও ফোনটা নিতে পারেনি। আপু আম্মু আব্বুকে ডাকতে সোজা ড্রয়িং রুমে এসে হাজির। আপু বলল, আব্বু আম্মু তাড়াতাড়ি এইদিকে আসো, আকাশের বউ ফোন করেছে। আপু এই তুই কি বলছিস? আমার বউ আসবে কোথা থেকে? আমি তো বিয়ে করিনি। বিয়ে না করলে কোনো মেয়ে তোরে ফোনের ওপাশ থেকে ছাড়ি দিল? কি মনে করেছিস কিছুই শুনতে পাইনি? আপু তুই, আবুকে কিছু বলতে যাব তার আগে আম্মু হুঙ্কার দিয়ে উঠলো, ওই, তুই চুপ করবি? একে তো লুকিয়ে কাউকে না জানিয়ে বিয়ে করেছিস, আর এখন মিথ্যা বলে যাচ্ছিস। ঝাড়ু দিয়ে পিটিয়ে তোর হাড়গুলো এক করে ফেলবো। ওই ফোনটা দে আমার কাছে। আপুর কাছ থেকে ফোন নিয়ে কথা বলতে শুরু করলো। আপুর উপর অনেক রাগ হচ্ছে। মেয়েতুকে অনেক ভালো করে চেনে, আর মেয়েতুকে জেনে শুনে আমাকে এই বিপদে ফেলছে। হারামি একটা, তোর বর যেন তোর সারাদিন বাসায় কাজ করায়। মনে মনেই বলছি, আম্মু তোমাদের ভুল হচ্ছে, আমি বিয়ে করিনি। আর মেয়েতু ফোন করছে। মেয়েতুকে তো তুমি চেনো, কেন এমন করছে? ওকে দেখতে আসবে, আর এখন তোমরা এমন করো না। তোর চিল্লানোর জন্য কি একটুও শান্তি মতন কথা বলতে পারবো না? সবাই আম্মুর দিকে তাকিয়ে আছে ওদের আগ্রহ নিয়ে, জানার জন্য সত্যি কি আমার বউ ফোন করেছে কিনা, আমি কি বিয়ে করেছি। আমার ফেসবুকে কে এমন কাজটা করলো সেটাই বুঝে উঠতে পারছি না। কেউ তো আর আমার ফেসবুকের পাসওয়ার্ড জানে না যে লগ ইন করে এমন করবে। আর আমিও তো এমন পোস্ট করিনি, তাহলে কি কাল ঘুমিয়ে ঘুমিয়ে এমন পোস্ট করে বসলাম? না, এমনটা তো হতেই পারে না। ঘুমিয়ে ঘুমিয়ে কি এত সুন্দর পোস্ট করতে পারবো? সব থেকে বড় সন্দেহ ফয়সালের উপর। ওই হারামেই কিভাবে প্রথম কমেন্ট করলো? তাহলে কি ফয়সাল এমন কাজ করলো? না, তা কি করে হয়? ওর কাছে তো আর আমার পাসওয়ার্ড নেই। হয়তো ও ফেসবুকে ছিল, কিন্তু চোখের সামনে পড়ে যায় পোস্ট। এটা নিয়ে এখন বাসায় সবাই সন্দেহ করছো। বাসায় কেন, শুধু বন্ধুরা তো কম কিছু করেনি, সবাই শুভেচ্ছা জানিয়ে মেসেজের কমেন্টে নাজেহাল অবস্থা করছে। মিতু হারামিটাও ফোন করে উল্টোপাল্টা বলা শুরু করলো। ওই হারামিটাও বিশ্বাস করলো না। ফোন করতেই আপু নিয়ে আসলো, আর এখন আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে নিশ্চয়ই। তা না হলে আম্মু এত মিষ্টি করে হেসে কথা বলছে কেন? আম্মু ফোনটা দেবে? জামাই বাবাজি, ওর মুখে স্টেপ লাগিয়ে দাও তো। দেখছো না সেই কখন থেকে তোমার শাশুড়ি আম্মাকে জ্বালিয়ে যাচ্ছে? একে তো বিয়ে করেছে লুকিয়ে, এখন আবার আমার বউয়ের উপর চোখ গরম করে কথা বলে। ফোনের শান্তি মতো কথাও বলতে দেবে না নাকি? আব্বু এখনই করছি। আম্মুর কাছ থেকে ফোনটা চাওয়ার সাথে সাথেই আব্বু ধমক দিয়ে দুলাভাইকে বললো, আর অমনি বদমাইশটা রাজি হয়ে গেল। তোর কেউ বিশ্বাস করে না, আমি আর এই বাড়িতেই থাকবো না। আমার কথা কেউ বিশ্বাস করে না, আমাকে কেউ বিশ্বাসই করে না। কি হবে এই বাড়িতে থেকে? এখনই চলে যাচ্ছি, থাকবোই না আর এই বাড়িতে। জামাই ওরে পালিয়ে যেতে দিবে না। ওরে ধরো, নিশ্চয় আগে থেকে বাসায় বুদ্ধি করে এসেছিল। চোরটারে বেঁধে রুমে নিয়ে বন্দি করে রাখো, কোনোভাবেই যেন পালিয়ে যেতে না পারে। রাগের মাথায় যেই না কথাটা বলে সামনে পা বাড়াবো, তো না আব্বু বললো দুলাভাইকে,
আম্মু ফোনে কথা বলার জন্য বারান্দায় চলে যায়, আর আপু দুলাভাই মিলে আমাকে ধরে ফেলে, তারপর রুমের দিকে টেনে নিয়ে যায়। আবু পেছন পেছন অনেক কথা বলতে বলতে আসে, আমি যেন চোর আসামি পালিয়ে যাচ্ছি। অনেকবার বলেও বিশ্বাস করাতে পারছি না, আসলে এমনই বলেছি যাব না। তার সত্যি সত্যি আমাকে রুমের ভেতর নিয়ে আটকে রাখলো, বাইরে তালা দিয়ে দিল আবু দরজায়। আবু বিশ্বাস করো, সত্যি আমি কিছু জানি না, আমি পালিয়ে যাব না, আমি তো এমনি এমনি বলছি। চুপ বেটা, কে তোর বাপ? আমি তোরে চিনি না? চোরের আবার বড় কলা, কথায় আছে না, বিয়া কইরা এখন ঘর থেকে পালানোর মতলব। আমি থাকতে সেটা হতে দেব না। কেউ দরজা খুলে দিলে ওর কপালে শনি আছে। ও এখনই থাকবে যেন বাসা থেকে পালিয়ে যেতে না পারে। জি আব্বু, আপনি টেনশন করবেন না, আমি দেখে রাখবো। আপু আর আব্বু চলে যেতেই দুলাভাই জানলার কাছে এসে দাঁড়িয়ে কাছে ডাকলো। ওনার কথা শুনে কাছে আসতেই আরেকবার হেসে নিল। কি শালা বাবু, মনে আছে বলেছিলাম না সেদিন আমারও আসবে, প্রতিশোধ নেব। কেমন হলো এখন, বোঝো ঠেলা? সেদিন তোমার বোনের হাতে দৌড়ানি দিয়েছিলে, আজ আমি তো শুরু করলাম, দেখো মজা কেমন। দুলাভাই এমন করবেন না। কথাগুলো বলেই দুলাভাই চলে গেলেন। অনেকবার ডাকলেও শোনেনি। তাহলে কি নাটের গুরু দুলাভাই? এসব কিছু কি দুলাভাই করলো? দুলাভাই প্রায় অফিস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিত। আপু কিছু বললে অফিসের ব্যস্ততার অজুহাত দিত। এ নিয়ে আপুর অনেক অভিযোগ ছিল। আমিও একবার শুনেছিলাম, একদিন আমার চোখের সামনে পড়ে যায়। আপুকে ফোন দিয়ে জানতে দেরি করেনি, তবে দুলাভাই আমাকে দেখতে পায়নি। মিতুর সাথে ঘুরতে বেরিয়েছিলাম। আপু দুলাভাইয়ের আম্মুকে নিয়ে সোজা রেস্টুরেন্টে এসে বন্ধুদের সাথে হাতে নাতে ধরে ফেলে। সেদিন ওরা আম্মু আর আপুর ভাই উঠে সোজা দৌড়। সারা রাত বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, বাসায় খাওয়া পর্যন্ত জোটেনি। উনি প্রায় বাসায় মিথ্যা বলে বন্ধুদের সাথে আড্ডায় থাকেন। ওনার আম্মু ও তো ঝাড়ু দিয়ে মারতে এসেছিল, তবে আপুর জন্য রক্ষা পায়। আপু যখন আমাকে টাকা দিচ্ছিল তখন জানতে পারে কিসের জন্য টাকা। সেদিন বলেছিল সময় একদিন আমারও আসবে। তাহলে কি সেই সময় এসে পড়লো? তবে আমার পাসওয়ার্ড পাবে কোথায়? সেটা তো কোনোভাবেই পাবে না। তাদের ল্যাপটপ দিয়ে ফেসবুকে লগ ইন করলাম পাসওয়ার্ড ঠিক আছে কিনা দেখার জন্য। না, সবই তো ঠিক আছে, তবে কিছুই বুঝতে পারছি না। রাজ্যের টেনশন নিয়ে বসে ভাবছিলাম কি হতে চলছে, কিভাবে কি হলো। আর আম্মু না জানে মিতুর সাথে কি কথা বললো। তখন জানলা দিয়ে ফয়সাল এসে ডাক দিয়ে বলল, কিরে ভাইয়া, তুই দেখি দেবদাস হয়ে বসে আছিস। ফয়সালের দিকে তাকিয়ে দেখি স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে 32টা দাঁত বের করে হাসছে। মনে চাচ্ছে গিয়ে সবগুলোর দাঁত থাপ্পড় দিয়ে ফেলে দেই, তবে এখন কিছুই করা যাবে না, তা নাহলে এখান থেকে ছুটতে পারবো না। ফয়সালই একমাত্র ভরসা এখান থেকে ছোটার জন্য। আরে দেবদাস হয়ে যাচ্ছি, আমাকে তো রক্ষা কর, দরজাটা খুলে দে। জানি জানি, আমি না জানলে কে জানবে? বাসা আসার পর আম্মু আব্বু আপু দুলাভের কথা শুনেই জানতে পেরেছি বিয়ে করেছিস, বউকে নাকি লুকিয়ে রেখেছিস। তবে তুই যে বিয়ে করিসনি সেটা কেউ বিশ্বাস করছে না। দেখ, কেউ বিশ্বাস করলো না, তুই তো জানিস আমি এমন কাজ করতে পারি। আচ্ছা তুই জানলি কি করে? ফয়সালের শেষ কথা রহস্য খুঁজে পাচ্ছি। শেষে দেয় ফয়সালের হাসি মাখা চাঁদ মুখ খানাও বলে দিচ্ছে যেন। বারে, কাজটা তো আমি করলাম, তো আমি জানবো না তো কে জানবে? সকালবেলায় যখন তুই ঘুমিয়েছিলি তোর কাছ থেকে টাকা নিতে আসলাম, তখন তোর ফোনটা নিয়ে দেখে তোর আইডি লগ ইন করা, ব্যাস পোস্টখানা দিয়ে দিলাম। ফয়সালের কথা শুনে অনেক রাগ হচ্ছে, মনে হচ্ছে পিটিয়ে পিটিয়ে ছাল তুলে ফেলতে। দাঁত বের করে হেসে যাচ্ছে। ভাগ্যিস বাপর হতে পারছি না, নয়তো পড়ে আমি বের হয়ে নেই একবার। আম্মু, আব্বু। চিল্লাও যত বড়, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। প্রতিশোধ নিলাম, মনে আছে স্কুলের ম্যাডামের হাতে মার খাইয়েছিলি? কি তুই আমার সাথে এমনটা করতে পারলি? আচ্ছা, আমি যদি বাঁচিয়ে দেই কি দিবি? তুই যা চাইবি তাই। ফয়সালের কথা শুনে নরম গলায় বললাম, এমন কিছু বলা যাবে না, বের হয়ে মজা দেখাবো। বেশি কিছু বললেই হিতে বিপরীত হবে। বেশি কিছু লাগবে না, এখন 1000 টাকা দিলেই হবে। ফয়সালের কথা শুনেই পকেট থেকে টাকা বের করে দিতে দেরি করিনি। বাসা বের হয়নি, তখন সুদে আসলে নেব। আচ্ছা আমি যাই, পরে আরো লাগলে যোগাযোগ করব। সবাইকে গিয়ে এখন কি বলবে? ধুর, 1000 টাকা তো এখনকার জন্য, পরেরটা পরে দেখা যাবে। ক্ষুধা লাগছে, পরে কথা হবে। পিছনে ফিরে 32টা দাঁত বের করে হাসতে হাসতে বলে চলে গেল। রাগে শরীর জ্বলে যাচ্ছে, মন যাচ্ছে ধরে ইচ্ছা মতো দিতে। হাত ধরে নিষ্পিস করছে, তবে সেটা করা হচ্ছে না ইচ্ছে থাকা সত্ত্বেও। এই তো সেদিন মেতুকে নিয়ে ক্লাস শেষ করে একজনের সাথে দেখা করতে গেলাম, রং নাম্বারে পরিচয়। কয়েকদিন কথাও হলো। মেতুকে বলতেই জোর করে আমাকে নিয়ে গেল দেখা করতে। মেয়েটা কেমন দেখার জন্য, যদি দেখতে সুন্দর হয় তাহলে আমার সাথে প্রেম করার ব্যবস্থা করে দিবে। যদিও আমি যেতে চাইনি, ওইসব নিয়ে কখনোই মাথায় ঘামায়নি। কি রে, আর কতক্ষণ বসে থাকবো? রাগ, ফোন দিচ্ছি।
মিতুর কথা শুনেই ফোন দিলাম। ফোন দেওয়ার কয়েক মিনিটের মাথায় এসে হাজির। মেয়েকে দেখে আমি আর মিতুর টাস্কি খেয়ে গেলাম। কারো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হাই, আমি লিলি। আপনি নিশ্চয় আকাশ? টেবিলের সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলল। মেয়েকে দেখে আমার চোখের পাতায় পড়ছে না, যেন এখনই জ্বর চলে আসবে। মেয়ের কণ্ঠ শুনে তাকে দেখি আমাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো একজন। মেয়ের দিকে হা করে তাকিয়ে রইলাম। মিতু চিমটি খেয়ে হুঁশ ফিরল। মিতু আর আমি পরস্পরের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। জি আমি আকাশ। বসেন। ও হচ্ছে মিতু, আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড। ভদ্রতার খাতিরে কথা বললাম আর মিতুর সাথে পরিচয় করে দিলাম। মিতু তুই কথা বল, আমি আসছি। কই যাস? না মানে ওই না মানে এমনি। কি তুই কি বোবা? ওই যাবি সেটাও বলতে পারিস না? আমার কথা শুনে রেগে কথাগুলো বললো। এমনিতেই মেয়েকে দেখে নাজেহাল অবস্থা, তার উপর আবার মিথুর কথা। আশেপাশে চারদিকে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। নিজেকে কেমন লাগছে তো দেখে বলবে ঝগড়া লেগেছে। মিতু একটু ওয়াশরুম থেকে আসি। যা, তাড়াতাড়ি আসবি। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। মিতু বলতেই ওয়াশরুমের দিকে হাঁটা দেই। যদিও ওয়াশরুমে যাওয়ার একটু ইচ্ছে নেই, তবে মেয়েকে দেখে চোখ ধোয়ার প্রয়োজন পড়ে গেল। ওয়াশরুমে এসে যেন হাফ ছেড়ে বাঁচলাম। কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠলাম। ফোনের ওপাশের মিষ্টি কণ্ঠ শুনে কি জানতো যে এমন মোটি হবে? আগে জানলে কি দেখা করতে আসতাম? মিতু হারামিটাও কিছু না বলে মিটিমিটি হেসেছিল, যেন কিছুই হয়নি। এখান থেকে গিয়ে নেই। মিতুর একদিন আর আমার যা কয়দিন লাগে, হারামির জন্যই এত কিছু। শালা এতদিন এই মেয়ের সাথে কথা বলে ফোনের টাকা শেষ করলাম। আগে জানলে আমার টাকাগুলো তো শেষ হতো না, কথাও বলতাম না। হঠাৎ কলাশের শব্দ শুনে পর থেকে ফোন হাতে নিয়ে দেখি মিতু কল করলো। সে কখন এসে আয়নায় নিজের চেহারার সাথে মিলিয়ে মেয়েটার কথা ভাবছি। মেয়েটার সাথে আমার শরীরের সাইজ কোনোভাবেই মানানসই না। মিতুর ফোন কেটে দিতেই মেসেজ দিল। মিতুর মেসেজ সিন করি। তুই কি মাইয়া দেখা ভাগছিস? যদি আমারে এই বিপদে একা রেখে চইলা যাস, তোর কপালে খারাপই আছে বলে দিলাম। তাড়াতাড়ি আয়, বসে আছি। মিতুর মেসেজ দেখে তাড়াতাড়ি নিজেকে যতটা সম্ভব গুছিয়ে ওয়াশরুম থেকে বের হলাম, যেন কিছুই হয়নি। এমনভাবে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। তবে বারবার কিসের ভয়ে যেন ঘেমে উঠেছি, এই রুমের ফ্যানের বাতাসের মাঝেও। এই তো তোমার আকাশ চলে এসেছে। টেবিলের কাছে আসতেই মিতু আমাকে দেখিয়ে বলল। মিতুর কথা শুনে আমার দিকে ঘুরে তাকালো। তাহলে বলে কি তোমার আকাশ মানে? মিতু কি এই মুটি মেয়ের হাতে আমাকে সঁপে দিল যে তোমার আকাশ বলছে? না, বাপ মা বিয়ে দিয়ে দিল যার জন্য এমন হয়ে বলছে। মিতুর কথা শুনে ওর চোখের দিকে রাগে তাকাতে ইশারের চোখ টিপ দিল। কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। এই, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? সেই কখন থেকে অপেক্ষায় বসে আছি। মিতুর কথা শেষ হতে না হতেই খুশিতে বলল, যেন আমাকে নিজের সম্পদ মনে করছে। আমি তোর বর নাকি যে সবার সামনে এমন হয়ে বলছিস? মনে মনে একশোট দিয়ে বললাম। কি হলো, দাঁড়িয়ে কেন? বসবে না? দাঁড়িয়ে একশোট যখন বলেই যাচ্ছি তখন বসার কথা বলল। ওর কথা শুনে চোখের দিকে তাকিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করলাম, যেন কিছুই হয়নি। হ্যাঁ এই তো বসছি। আকাশ, এদিকে বস। চেয়ার টেনে পাশে যখন বসতে যাবো তখন মিতু হাত ধরে টান দিল। মিতুর কথা শুনে মিতুর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই সাথে লিলিও অবাক চোখে মিতুর দিকে তাকিয়ে রইল। এখানে বসলে কি হবে? আরে গাধা, তুই বুঝবি না। দেখছিস না এই গরমে ঘেমে যাচ্ছিস? জানালা দিয়ে বাতাস আসছে। এদিকে বস। তুমি কি বলো? হ্যাঁ, আপু তো ঠিকই বলেছে, তুমি ওই জানলার পাশটায় বসো। মিতুর কথা শুনে খুশিতে বলল। কত কেয়ার, নিজেকে বর্বর মনে হচ্ছে। রেস্টুরেন্টে আসার পর মিতুর কথা জানালার পাশটায় বসলাম। মিতু সবসময় জানালার পাশটায় বসতে চায়। সবসময় বলে কফি খেতে খেতে বাইরের প্রকৃতি দেখার আনন্দই অন্যরকম। মিতুর পাশে এসে জানলার সাথে বসলাম। মিতু আমার দিকে তাকিয়ে হাসি দিল। শরীর জ্বলে যাচ্ছে সেই হাসি দেখে। লিলি আর মাঝে একটা চেয়ার খালি পড়ে আছে, অবশ্য আমি সেখানে বসতে চেয়েছিলাম। মিতু খাবারের অর্ডার দিয়েছিস? হ্যাঁ, ওই তো নিয়ে আসছে। মিতু কিছু বলার আগেই কথা টেনে নিয়ে নিল। বলল, মেয়েটির কথা শুনে তাকাতেই দেখি ওয়েটার খাবার নিয়ে আসছে। চলো খেয়ে নেই, পরে ঘুরতে যেতে হবে। ওয়েটার খাবার রাখতেই হাত দিয়ে যেই খাবার ধরতে যাবো মিতু হাত ধরে ফেললো। ওয়েট কর, খাবার বাকি আছে, আরো আসবে। মিতুর কথা শুনে মুখে দেখে তাকিয়ে রইলাম মিতুর। কিছুক্ষণের মাঝেই পুরো টেবিলে খাবার ছেয়ে যায়। খাবার দেখি আমার চক্ষু চড়ক গাছ। এই রেস্টুরেন্টের মনে হয় আর কোনো আইটেম নেই যা অর্ডার দেবে।
একবার মৃত্যুর দিকে একবার খাবারের দিকে তাকিয়ে দেখছি। পরক্ষণে আমার মানিব্যাগের করুণ অবস্থা মনে পড়ে যায়। এই, তুমি মনে হয় খুশি হওনি? আরো খাবার অর্ডার দিব? আমি আবার বেশি কিছু খাই না, এই সামান্য খাবারের কথাই বললাম, সবগুলো আমার প্রিয় খাবার। শালা 10 জন মানুষও মনে হয় এই খাবার খেয়ে শেষ করতে পারবে না। আবার খাবারের অর্ডার দিতে চাচ্ছে, তেমন কিছুই খায় না, না খেয়ে খেয়ে হাতের মতো শরীর বানিয়েছে। তাহলে তো আমার মতো মানুষকে কি বলবে? খাবারে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে মৃত্যুর দিকে করুণ চোখে তাকালাম। কোন পাপ করেছিলাম যার জন্য 7 সকালে এই দশা হবে? আজ তো বিল দিতে পারবো না, তাহলে আমার সব কিছুই রেখে দিয়ে কাজ করিয়ে নিবে নাকি? খাবার বিল দেওয়ার কথা মনে পড়ে মনে হচ্ছে কে যেন পিছন দিয়ে বলছে, রং নম্বরে মায়ের সাথে টাঙ্কি মার, এখন বোঝো ঠেলা। কথা বলছো না কেন? তোমার কি শরীর খারাপ রাখছে? উৎকণ্ঠ হয়ে আমার দিকে তাকিয়ে জানতে চাইলো। কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। আমি যে কেন মৃত্যুর কথা শুনে দেখা করতে আসলাম ঢং দেখে পাচ্ছি না। আরে না, তোমাকে তো বলাই হয়নি। আকাশ এমনিতে কথা কম বলে, আর খাবার দেখলে কোনো কথা আসে না, শুধু খাওয়া চিন্তা করে। দেখো না, চিন্তা করতে করতে কি শরীর অবস্থা। হ্যাঁ, তো কেউ তোমার মতো হতে পারলো না। মৃত্যুর কথা শুনে কিছু বলতে যাব তার আগে চোখ টিপ দিল। ইশারা আমাকে চুপ করে থেকে চেপে যেতে বললো। কিছু বলতে গিয়েও বলা হয়নি। রাগে শরীর জ্বলে যাচ্ছে। আমার নাকি এত খায়, নিজে যে খায় সেটার নাম নেই। আরো খাবারের কথা বলবো? আরে না, এগুলোই হবে, খাওয়া শুরু করো। মিতু বলার সাথে সাথে হামলা পড়ে যায়। মিতু আর আমি হাঁ করে তাকিয়ে আছি। চোখের নিমেষেই কিভাবে সব খাবার একাই সাবার করে ফেললো। মিতু আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমিও মিতুর মুখের দিকে আরেকবার খাবারের দিকে তাকিয়েছিলাম। আমার মিতুর নামমাত্র খাওয়া হলো না। লিলের খাওয়া দেখে, তোমরা তো কিছু খেলে না। আরে না আমরা খেয়েছি। পানি খাবে? এ নাও পানি। হাত বাড়িয়ে পানি দিলাম। মনে মনে বললাম, তুই খা, তোরে বিয়ে করলে আমার মুন্ডু সহ খেয়ে ফেলবি। কিছুক্ষণ পরে ওয়েটার বিল নিয়ে হাজির। বিল দেখে চুপ হয়ে গেলাম। আমাকে বেচলেও এত টাকা হবে না, 3000 টাকার বিল। কিছুক্ষণ বিলের কাগজের দিকে তাই করলাম। কিন্তু আমার অবস্থা বুঝতে পেরে বিলের কাগজটা হাতে নিল। মনে বললাম, তুই বিল 10 টাকা আছে কিনা সন্দেহ। এই রে আকাশ, পার্সে তো টাকা নেই, তুইও তো মানি ব্যাগ খুলে ফেলে রেখে এসেছিস, এখন বিল দিব কি করে? আমার দিকে তাকিয়ে পায়ের মাঝে লাথি দিল টেবিলের নিচ দিয়ে। মিতুর কথা শুনে সাথে সাথে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। কিছু হয়েছে? না, তেমন কিছু না। এটিএম বুথ থেকে টাকা তুলতে হবে, পার্সে খুব একটা টাকা নেই। আকাশও মানি ব্যাগ আনতে ভুলে গেল, যা টাকা তুলে নিয়ে আয়। মিতু কথাগুলো বলেই হাতে কার্ড বাড়িয়ে দিল। হাত বাড়িয়ে কার্ড নিলাম। আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। না, তুমি দিবে কেন? তুমি তো গেস্ট আমাদের, আর আকাশের স্পেশাল মানুষ। সত্যি প্রথম দেখায় স্পেশাল মানুষ হলো কিভাবে? আর আমি জীবনে এই মেয়ের সাথে সম্পর্কে যাব না বেঁচে থাকতে। আরে এক কথাই তো, আকাশের টাকা আর আমার টাকা একই তো, পরের বার না হয় আকাশ দেবে। মিতুর বুদ্ধির তারিফ করতে হবে, নিজেই বিল দিতে চাচ্ছে, আবার মনে মনে হাসিও পাচ্ছে। ভাগ্যিস সাথে সাথে মিতুর কথা সম্মতি দিলাম, নয়তো বিলটা আমাকেই দিতে হতো। মিতু আর বাধা দেয়নি, লিলি বিল দিয়ে দেয়। রেস্টুরেন্ট থেকে বের হতেই মিতু ব্যস্ততার অজুহাত আমাকে নিয়ে কেটে পড়ে। পরের দিন দেখা হবে বলে বিদায় নিলাম। যদিও আমাদের তাড়া নেই, বিদায় নিয়ে আমরা উল্টো দিকে হাঁটা দিলাম। এইবারের যাত্রায় বেঁচে গেলাম। মনে মনে মিতুকে ধন্যবাদ দিলাম, জীবনেও আর এমন ভুল করবো না। শখ, প্রেম করার জন্য মাইয়া আর পেলি না, শেষমেশ এমন একজনকে পটাইলি। দেখ তোর জন্য এমন হলো। আমি কি দেখা করতে চেয়েছিলাম? তুই তো নিয়ে আসলি জোর করে দেখা করার জন্য। আর আমি কি জানতাম মিষ্টি কণ্ঠের আড়ালের মানুষটা এমন হবে? অনেকক্ষণ হাঁটার পর গাছতলায় এসে বসলাম। বসতে না বসতেই মিতু বলা শুরু করলো, হ্যাঁ, তো খাবার খেতে পারলো কিভাবে? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, আবার বলে কিছুই খায় না। তুই কিভাবে বললি আমি খাই খাই করি? মিতু দিকে ফিরে কথা বললে মিতু অন্যদিকে ফিরে কি যেন দেখতে লাগলো। আমার কথার কোনো উত্তর নেই। কি দেখিস ওইদিকে? ওই দেখ তো, ওইটা ফয়সাল না, তোর ভাই? মিতুর কথা শুনে তাকাতে দেখি ফয়সাল, সাথে একটা মেয়েও বসে আছে। ফয়সালকে চিনতে অসুবিধা না হলেও মেয়েটাকে চিনতে পারেনি। আগে কোথায় যেন দেখেছি মনে হয় না। হ্যাঁ, ক্লাস বাদ দিয়ে এখানে কি করে? আর মেয়েটাকে চল তো।
আরে না, বাসায় গিয়ে বলিস, এখানে কিছুই বলার দরকার নেই। বললেই হলো ক্লাস রেখে এখানে আড্ডা? না। মৃদুকে রেখে উঠে পড়লাম। মৃদু বাধা দিয়ে রাখতে পারে। রে তুই এখানে কি? এই মেয়েকে? ফয়সালের সামনে গিয়ে জানতে চাইলে চমকে উপর দিকে তাকিয়ে আমাকে দেখে ভয় পেয়ে যায়। ফয়সালের চোখে ভয়ের স্পষ্টতা ফুটে ওঠে। হয়তো ভাবতেই পারেনি এমনভাবে তাদের দেখে কেউ ফেলবে। ভাইয়া তুমি? আমি। তুই এখানে কি করিস? তোর এখন ক্লাসের সময়, ক্লাস ফাঁকি দিয়ে কিসের আড্ডা এখানে? ফয়সাল ভয় পেয়ে তুতলিয়ে কথা বলতে থাকে। কি করবে যেন দিশেহারা হয়ে যায়। না মানে কি মানে এমনি? এই মাইয়াকে তোর সাথে? আকাশ, আস্তে কথা বল, সবাই তাকিয়ে আছে। তুই চুপ কর। ক্লাস রেখে এখানে আড্ডা দেওয়া? ওই তুই কথা বলিস না কেন? কেন এই মেয়ে? ক্লাস রেখে এখানে কিসে আড্ডা তোর? মৃদুকে ধমক দিয়ে ফয়সালের কাছে জানতে চাইলাম। মৃদু চুপ হয়ে যায়। ফয়সাল ভয়ে হয়ে যায়। মানে ও হচ্ছে রিয়া, আমার বন্ধু। স্কুল ছুটি হয়ে গেছে তাই একসাথে ফুচকা খেতে আসলাম। আমার দিকে ভয়ে ভয়ে বললো। ফয়সালের কথা শুনে মেয়েটা রেগে ফয়সালের দিকে তাকিয়ে রইলো, যেন গিলে খাবে পালে এক্ষুনি। শুধুই ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করিস? ভাইয়া। তুই তো বয়েজ স্কুলে পড়িস, তোদের ক্লাসে তো কোনো মেয়ে নেই, তাহলে কিভাবে একসাথে পড়াশোনা করিস? ফয়সালের কথা শুনে ঠান্ডা মাথায় জানতে চাইলাম। আমার কথা শুনে ফয়সাল বনে যায়, মাথা নিচু করে বসে আছে। কি বলবে ভেবে পায় না, হয়তো এটা আশা করে জানতে চাইবো। ভাইয়া বিশ্বাস করো, শুধুই বন্ধু, আর কিছুই না। সবাই আমাদের দিকে তাকিয়েছে। আরে বন্ধু তো দেখা করতেই পারিস। আমার কথা শেষ না হতে ফয়সালের দিকে প্রচন্ড রেগে গিয়ে বলল, ওই তুই কি বললি? আমি তোর বন্ধু না, তোর অন্য কিছু না? একই সাথে পড়ি কিভাবে? তুই মিথ্যে বলে যাচ্ছিস। তুই আমাকে ভালোবাসিস না, প্রেম করতে পারিস, আবার সত্যি বলতে ভয় পাস। তোর সাথে আর কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ। আর কখনোই আমার সাথে দেখা করতে আসবি না। জান তুমি রাগ করো না, একটু বুঝতে চেষ্টা করো। ফয়সালের কথা শুনে হয়ে গেলাম। জান? এই বয়সে জান হয়ে গেল কিভাবে? সামনে তো আরো অনেক দূর পড়ে আছে। ক্যাম্পাস লাইফের পড়াশোনা শেষ হওয়ার পথে আজ পর্যন্ত কোনো মেয়েকে প্রপোজ করবো তো দূরের কথা, মৃত্যু ছাড়া অন্য কোনো মেয়ের সাথে ঠিকমতো কথাই বলতে ভয় হয়। জীবনের এতটা বছর পেরিয়ে গেলেও কোনো মেয়েকে জান ডাকবো তো দূরের কথা, সামনে গিয়ে প্রপোজ করতেই ভয় হয়। এখনো কোনো মেয়েকে ঠিকমতো পছন্দই হয় না আমার জান। ফয়সাল সবে 10ম শ্রেণীতে পড়ে। এ বয়সে আমি তো খেলা নিয়ে সারাক্ষণ পড়ে থাকতাম, আর ফয়সাল? মেয়ের কথা শুনে মৃত্যু আর আমি অবাক হয়ে তাকে হইলাম। এতদিন পর যাও রং নাম্বারে মিষ্টি কণ্ঠ শুনে দেখা করতে এলাম, এত খেয়ে খেয়ে মোটি হলো, আমি বলে কিছু খায় না, আর কপাল বলে এটাকেই। এই বয়সেই জান ডাক শোনার সৌভাগ্য কার হয়? মৃত্যু আমার চোখের দিকে স্মিত হয়ে তাকিয়ে আছে। হাত ছাড়, আর কোনো কথা বলবি না, আর কখনোই দেখা করবি না আমার সাথে। এতদিন ধরে প্রেম করে বাচ্চা হলে কি নাম রাখবি সেটাও ঠিক করে রাখছিস। আর তুই কি না এখন বলি শুধু বন্ধু হই, আর কিছু হই না তোর? মেয়েটার কথা শুনে মৃত্যুর দিকে তাকালাম। এতদিন সম্পর্ক, আর এই বয়সে বাচ্চা হলে কি নাম রাখবে সেটাও ঠিক করে রেখেছে। ভাবা যায় এগুলা? আমি মরিনি কেন শোনার আগে এইসব? আমার ছোট্ট ভাই হয়ে এত কিছু ভেবে ফেলছে, আর আমি এখনো কোনো মেয়েকেই পছন্দ করতে পারলাম না। জান চলে যেও না। চুপ কর, সিনেমার ডায়লগ বাদ দে, আর কখনোই আমার সামনে আসবি না। ফয়সালের হাতে এক ঝটকায় সরে দিয়ে উঠে চলে যেতে চাইলে মৃত্যু ধরে ফেলে। আমি অবাক হয়ে তাদের জন্য সিনেমার শুটিং দেখে যাচ্ছি। ফয়সাল অপরাধীর মতো চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, দাঁড়াও, সত্যি করে সব বলো, নয়তো। মৃত্যু মেয়েটার দিকে তাকিয়ে ভয় দেখে জানতে চাইলো। ভয় পেয়ে মেয়েটি সব বলতে শুরু করলো। মেয়েটি ক্লাস 9-এ পড়াশোনা করে। ফয়সালের স্কুলে গণিত ম্যাডামের স্যারের মেয়ে। স্যারের কাছে প্রাইভেট পড়ার সুবাদেই পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধু, তারপরে একে অপরকে ভালোবাসে। তাদের সম্পর্কটা দীর্ঘ 2 মাসের। তাদের এই সম্পর্কে কথা কেউ জানে না, এমনকি ফয়সালের কোনো বন্ধুও না। মাঝে মাঝে ক্লাস মিস করে দেখা করতে আসে। ক্লাস মিস করে এইসব? আজ তুই বাসায় চল, তোর প্রেম বার করছি। পড়াশোনা রেখে জানবাবু নিয়ে পড়ে আসিস, চল বাসায় চল। এই বয়সে মিথ্যা বলে শিখছিস? মেয়েটির কথা শুনেই হুঙ্কার দিয়ে উঠলাম। কান ধরে বাসার পথে রওনা দিলাম। মিতু অনেক চেষ্টা করে থামাতে পারেনি। মিতুকে নিয়ে মেয়েটাকে বাসায় পৌঁছে দিলাম। বাসায় এসে সব বললে অনেক বকা দেয় আব্বু, তবে সব থেকে বেশি বকা দেয় আমাকে, যে আমি বড় ভাই হিসেবে কেন খেয়াল রাখিনি। সেদিনের পর থেকে ফয়সাল আর ক্লাসের পরীক্ষায় গণিতে পাশ করতে পারেনি। স্যার শুনে রেগে গিয়ে নানা রকম উসলায় ফয়সালকে খাতায় 0 নাম্বার, সেই সাথে অনেক কথাও বলতো। ক্লাস মিস করলেই বাসায় খবর সবার আগেই পৌঁছে দিত।
অবশেষে আব্বু ফয়সালের স্কুল পরিবর্তন করে দেয়। মিতুও আমাকে অনেক কথা বলে, আমি প্রেম করতে পারি না বলে অন্যেরটা দেখে হিংসা হয়, তাই ছোট ভাইয়ের সম্পর্কটা শেষ করে দিলাম। কোনোদিনও নাকি আমার মতো বান্দরকে কেউ ভালোবাসবে না, কাউকে ভালোবাসতে দিবে না, আমাকে সারা জীবন সিঙ্গেল করে রাখবে। ফয়সাল কি তাহলে সেই রাগটুকু রেখেছিল আমার জন্য? সুযোগ খুঁজতে থাকে কিভাবে প্রতিশোধ নেবে, এইভাবে প্রতিশোধ নিল। আর আমি এমনভাবে ফাঁসি দিবে ভাবতেও পারিনি। হঠাৎ আম্মুর ডাকে কল্পনার জগৎ থেকে ফিরে আসলাম। জানালা দিয়ে ডাক দিয়ে বলল, আকাশ, এই নে তোর ফোন। আম্মু দরজা খুলে দাও, তোমার সাথে কথা আছে। চুপ কর, তোর সাথে কোনো কথা নেই। আম্মু বিশ্বাস করে আমি কিছুই করিনি, সব ফয়সালে করছে আমার উপর প্রতিশোধ নিতে। চুপ কর, ছোট ভাইয়ের ওপর দোষ চাপিয়ে দিতে লজ্জা করে না? আম্মু মিতুর সাথে কি কথা বললে? তোর শুনে কাজ কি? তুই তো আর বলিসনি কাকে বিয়ে করেছিস। মিতু আবার তরে বিয়ে করবে। কি যোগ্যতা আছে তোর? মিতুর জন্য অনেক ভালো ঘর থেকে কাল দেখতে আসবে। তোর বউকে নিয়ে মিতুর বিয়ে খেতে পারবে না জানিয়ে লুকিয়ে বিয়েটা করে ফেললি। আম্মু আমি আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। কোনোভাবে বোঝাতে পারেনি, আমার কথা না শুনেই আম্মু মুখটা বেজার করে চলে গেল। সবাইকে কিভাবে বোঝাবো যে আমি এমন কিছুই করিনি, সব ফয়সাল করেছে। মিতুর সাথে কি কথা বললো সেটা নিয়ে টেনশন হতে লাগলো। মিতুকে দেখতে আসবে, না জানি আবার কোনো ঝামেলায় পড়বো। হঠাৎ করে ফোনের শব্দ শুনে তাকে দেখে মিতুর আম্মু ফোন করছে। স্ক্রিনের উপর নামটা দেখে ভয় পেয়ে গেলাম, না জানি আবার কি হলো। প্রথমবার রিং বেজে কেটে গেল, দ্বিতীয়বার রিং বাজার শব্দ শুনে ভয়ে ভয়ে ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে মিতুর আম্মুর কণ্ঠস্বর শুনতে পেলাম। হ্যালো আকাশ। জি আন্টি। বাবা আকাশ, কালকে আমাদের বাসায় একটু আসতে পারবে? তুমি তো জানো আমাদের তুমি ছাড়া আর কোনো ছেলে নেই। তোমার আঙ্কেল একটু অসুস্থ, কাল মিতুকে দেখতে আসবে। তুমি কি একটু সময় দিতে পারবে? আন্টির কথা শুনে কিছুটা হাফ ছেড়ে বাঁচলাম যেন। যাক তাহলে অন্য কিছু হয়নি। জি আন্টি আসবো। কখন আসবে মিতুকে দেখতে? তুমি কাল সকাল সকাল চলে এসো বাবা। আচ্ছা আন্টি চলে আসবো। আচ্ছা রাখি। আন্টির সাথে ফোনে কথা বলা শেষ করে ভাবতে থাকি মিতুর কথা। মিতুকে দেখতে আসবে মনে পড়তে কেমন শূন্যতা অনুভব করতে লাগলাম। মিতুর হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে উঠলো, লাজুক সেই হাসি আর হাসি লেগে থাকা মুখ। আম্মু মিতুর সাথে কি কথা বললো জানতে হবে, যদি আবার অন্য কিছু বলে থাকে। আকাশ, হঠাৎ আম্মু এসে দরজা খুলে ভিতরে ঢুকলো। আম্মুর দেখে ভাবনার জগতে সেট পড়ে। আম্মুর দিকে তাকিয়ে দেখি কেমন মনমরা হয়ে আছে। আম্মু কিছু বলবে, আম্মুর মলিন মুখ দেখে আর কিছু বলার সাহস হয়নি। আম্মুর কাছে জানতে চেয়েও পারিনি মিতুর সাথে কি কথা হয়েছে। মিতুর আম্মু ফোন করেছিল, কাল সকাল ওদের বাসায় যাবি, মিতুকে দেখতে আসবে। সব কাজ ঠিকভাবে করবি, কোনো ভুল যেন না হয়। জি আম্মু মনে থাকবে। আবার সকালবেলায় ভুলে যাবি না তো? আম্মুর এই কথা শুনে আম্মুর চোখের দিকে তাকিয়ে দেখি কি যেন বলতে চাচ্ছি, তবে বলতে গিয়েও বলতে পারছি না। মনে থাকবে মাথা নিচু করে বলতে আম্মু চলে যান। আর কোনো কথা বলেনি। কেমন মন খারাপ আম্মুর, বুঝতে অসুবিধা হয়নি। মিতুর কথা মনে পড়ে যায়। এতদিনের মাঝে একবারও এতটা কখনোই মিস করিনি মিতুকে। মিতুর সাথে ফেলে আসে দিনগুলোর কথা মনে পড়তে থাকে। বেশ কয়েকবার ফোন বাজার পর মিতু কল রিসিভ করে। মিতুর কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পেলাম, যেন অনেকদিন পর সেই কণ্ঠটা শুনতে পেলাম। হ্যাঁ বলো। কি রে, কথা বলিস না কেন? মিতুর সেই চীনা পরিচিত ধমক ভেসে আসে ফোনের ওপাশ থেকে। কি করিস? কিছু না, তবে সাজতে বসবো, কাল দেখতে আসবে তাই। নিজেকে সামনে নিয়ে জানতে চাইলাম মিতুর কণ্ঠটা কেমন হাসি খুশি মনে হচ্ছে। মিতুর কথা শুনে মনে হচ্ছে কেউ যেন পৃথিবীর সব থেকে দামি জিনিস হারিয়ে যাচ্ছে। আচ্ছা সাজ, ভালো করে সাজবি বুঝলি, পরে কথা বলি। কিছু বলবি না? মিতুর কথা শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে যাই। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। না কিছু নেই, এমনি ফোন করছিলাম। সত্যি কিছু না তো? না। ওকে, ফোন রাখ। মিতু অনেকটা রাগ করেই ফোন রেখে দেয়, আর কিছু বলার সুযোগ পায়। মিতুর কণ্ঠ শুনে মনে হচ্ছিল অনেকটা অভিমানে ফোন রেখে দিয়েছে। হয়তো আমার কাছ থেকে কিছু শুনতে চেয়েছিল, কিছু শোনার আগ্রহ নিয়ে বসেছিল। মিতু ফোন রেখে দেওয়ার পর কেমন যেন শূন্যতার পরিমাণ বেড়ে গেল। হঠাৎ করে যেন পৃথিবীটা নিঃসঙ্গ মনে হতে লাগলো। পয়সা এসে কয়েকবার দুষ্টুমি করতে চাইলেও চুপচাপ দেখে চলে যায়। আম্মু কয়েকবার রাতের খাবার খেতে বললেও ক্ষুধা নেই বলে শুয়ে পড়ি। সারাটা রাত কিভাবে কেটে যায় একটুও বুঝতে পারিনি।
এপাশ ওপাশ করতে করতেই সময় কেটে যায়, একটুও ঘুম আসেনি। মিতুর সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠলো। সকালবেলায় আম্মুর ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েদের বাড়ির দিকে পা বাড়ালাম। আমাদের বাসা থেকে যেতে 15-20 মিনিট সময় লাগে। দরজায় নক করতেই আন্টি এসে দরজা খুলে দেয়। আমার অপেক্ষাতেই হয়তো ছিলেন। এসেছো, ভিতরে এসো। আন্টি, মিতু কই? মিতু রুমই বসে আছে, যাও তুমি দেখে আসো। আন্টির কথা শুনে মিতুর রুমে গেলাম। এই বাড়িতে অনেকবার এসেছি, অনেকটা সময় পার হয়েছে, তাই সবকিছুই জানাশোনা। দরজার আড়াল থেকে মিতুকে এক নজর দেখেই চলে আসি। মিতুকে আজ অনেক সুন্দর লাগছে। পাশের বাসার ভাবি মিতুকে সাজিয়ে দিচ্ছেন। মিতু কেমন মনমরা হয়ে বসে আছে। মিতুকে দেখতে আসছি, তাই হয়তো মন খারাপ। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তার জন্য মিতুর মন খারাপ। তাই আড়াল থেকে দেখেই আসি। অন্যের জন্য শাস্তি দেখে চোখের পানিগুলো অনুভব করলাম। অজান্তেই কখন পানি চলে আসলো বুঝতেই পারিনি। মিতুকে কি তাহলে ভালোবেসে ফেললাম? না, সে কি করে সম্ভব? মিতু তো আমাকে তার সব থেকে ভালো বন্ধুই মনে করে, আর আমি কিনা সে। তবে মিতুকে যেন আজ রূপকথার অপসরার থেকেও বেশি সুন্দর লাগছে। আঙ্কেলের সাথে কথা বলে সব কাজ শেষ করে ফেললাম। মিতুকে দেখতে আসার আয়োজন শেষ করে ফেললাম। কিছুক্ষণ পরে মিতুকে দেখতে চলে আসলো। আমাকে প্রথমে মিতুকে দেখে অবাক হলেও হাসি মুখে সামনে নিল। ছেলেপক্ষ মিতুকে দেখে পছন্দ করে ফেললো। মিতুকে আজকেই বউ করে নেওয়ার কথা বললো। তাদের ছেলে দেশের বাইরে নিয়ে যাবে, তাই বেশি দেরি করতে চায় না। ছেলে ডাক্তার, দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করেছে, ওখানে চাকরি করে, শুধু পরিবারের জন্যই বিয়ে করতে আসলো। আজকে এই বিয়ের কথা শুনে মিতুর হাসি মাখা মুখটা মুহূর্তেই মলিন হয়ে যায়। বারবার আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। মিতুর পরিবার যখন রাজি হয়ে যায় তখন কান্নাগুলো ধরে রাখতে পারিনি, সবার চোখের আড়ালে চোখ মুছে ফেলি। মিতুকে নিয়ে যাওয়া হলো অন্য রুমে। কাজীকে কিছুক্ষণ পরেই আসবেন। আসবো তোর রুমে? আয়। রুমে গিয়ে দেখি মিতু মনমরা হয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে। মিতুর কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, মিতু তুই বিয়েটা করিস না। কি? মিতু তুই বিয়েটা করিস না, আমি বিয়ে করবো তোকে, আমাকে ছেড়ে চলে যাস না। মিতুর দিকে তাকিয়ে কথাগুলো বলেই মাথা নিচু করে ফেললাম। মিতুর দিকে তাকিয়ে থাকার সাহস নেই। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে চলে যাবি না। মিতুর হাত ধরে এক নাগাড়ে কথাগুলো বলে ফেললাম। মিতু আমার থেকে এক ঝাড় দিয়ে হাতগুলো ছাড়িয়ে বলল, আচ্ছা, কি যোগ্যতা আছে তোর আমাকে ভালোবাসার? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তোর সাথে আমার কখনোই মানায় না। আমি তো শুধু তোকে বন্ধু মনে করেছিলাম, আর কিছুই না। দেখছিস আমার হবু বরকে, কত হ্যান্ডসাম আর ডাক্তার। তোর কি যোগ্যতা আছে বিয়ে করার কথা বললি? খ্যাত, এতদিন তো বন্ধু হিসেবেই ছিলাম, নয়তো তোর মতো ছেলের সাথে আবার কে কথা বলে? মিতুর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকি। এ কোন মিতুকে দেখছি আমি? এটা কি সেই মিতু যাকে এতদিন ধরে চিনে আসছি? মিতু? চুপ, আর একটাও কথা বলবি না, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাহ, ডাক্তার বর পেয়ে অহংকারী হয়ে গেলি, অনেক কিছুই বলে দিলি। ডাক্তার বর পেয়ে অহংকার করে আমার কথাগুলো বলতে পারলি। আর কখনোই তোর সামনে আসবো না। দোয়া করি তুই যেন সুখে থাকিস, আর তুই এই অহংকারটা যেন থাকিস সবসময়। এদিকে কথাগুলো বলেই চোখের পানিগুলো মুছতে মুছতে সবার চোখ ফাঁকি দিয়ে চলে আসি। এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে থাকেনি। ফোনের সুইচ অফ করে খেলার মাঠে চুপ করে বসেছিলাম। ফয়সাল এসেই আমার সামনে দাঁড়িয়ে বলল, এই ভাইয়া তুই এখানে, আর আমরা তোকে খুঁজে খুঁজে হয়রান। কেন, কি হয়েছে? তোর ফোন বন্ধ কেন? এখনই বাসায় চল। কেন? যেতে বলেছি যাবি, এত কথা বলিস কেন? চল তো এখনই। আমি তো কিছু বলার সুযোগ না দিয়েই জোর করে টেনে নিয়ে বাসার দিকে নিয়ে চললো। ইচ্ছে না করলেও বাধ্য হয়ে সাথে চললাম। আবার কিছু হয়েছে কিনা সেই টেনশন। বাসে যেতে আব্বু বলল, এই যে নবাব এসেছেন, যান তাড়াতাড়ি রেডি হয়ে বর্ষা আছেন। একবার তো না জানিয়ে বিয়ে করে নিয়েছেন, এখন আমাদের কথা মতো বিয়ে করতে হবে। মানে? আম্মু এসে আমাকে টেনে নিয়ে যেতে থাকে। আকাশ, এতক্ষণ কই ছিলে? আয় তাড়াতাড়ি কর, সময় নেই হাতে। কি হয়েছে বলবা তো? আম্মু আমার মুখের দিকে তাকে সব বলতে থাকেন। আমি কেন বিয়ে করিনি সেটা ফয়সালের কাজ ছিল। ফয়সাল বলেছে। আমার মন খারাপ দেখলো ফয়সাল এসে আম্মুকে সব খুলে বলে। আম্মু আব্বুকে নিয়ে নিজের সবার সাথে কথা বলেন। ওনারা প্রথমে রাজি না হলেও পরে রাজি হন। মিতুর আম্মু আমার সব কথা শুনতে পারেন। মিতু রাজি হয়ে যায়। ছেলেপক্ষকে আব্বু বুঝিয়ে বললে ওনারা মেনে নেয় সবকিছুই।
কিছুক্ষণ পরে মিতুর সাথে বিয়ে হবে আমার। আব্বু আম্মুর কথা শুনে চিৎকার দিয়ে বলে উঠলাম, না, আমি এই বিয়ে করব না। কেন বিয়ে করবি না? অবাক বিস্ময়ে আমার দিকে জানতে চাইলো। মিতু আগের থেকে পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন অহংকারী ভাব ফুটে উঠেছে। মিতু আমাকে ভালোবাসে না, তাছাড়া যে আমাকে ভালোবাসে না তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট হয়ে লাভ কি? আমার কথা শেষ না হতেই আব্বু মিতুর নাম ধরে ডাক দিতেই সাথে সাথে এসে হাজির মিতু। মিতুকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। তাহলে কি এতক্ষণ আড়াল থেকে সব কথা শুনতে পেয়েছে? জি আব্বা বলুন। এইসব কি শুনি? আমি দেখছি। আই রুমে চল তো। সবার চোখের সামনে থেকে কলার ধরে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি তো চুপ হয়ে যাই মিতুর সাহস আর কাজ দেখে। ও তুই কি বললি, বিয়ে করবি না মানে? কলার ধরে একদম কাছাকাছি এসে জানতে চাইলো। মিতুর চোখে যেন আগুন পড়লো। এক্ষুনি গিলে খাবে আমাকে। বেশ করছি, মনে নেই সকালবেলায় কি বললি আমাকে? তা বেশ করছি, এতদিন ধরে ভালোবাসি সেটা বুঝতে পারিস নাই, আর এখন বিয়ে ঠিক হয়ে গেল তখন বুঝলি কেন? আর এত দিন হয়ে গেল একবারও মুখ ফুটে বলতে পারলি না কেন? ও কি মনে করিস ডাক্তার বেটা পেয়ে অহংকার করি? ডাক্তার বেটার বউ হয়ে অহংকারই করব না, সেটা কখনোই হতে দিব না। তুই জোর করলি না কেন? আমি তোর মতো হাবলা আর খ্যাত পোলার বউ হয়ে সারা জীবন থাকবো, কখনোই অন্য কারোর হতে দিব না। কুত্তা, তুই একবারও ফিরে তাকালি না? কথাগুলো বলেই কিল ঘুষি দিতে থাকে। মিতুর আচমকায় আচরণে অবাক হয়ে গেলাম। মিতুকে থামাতে চেষ্টা করলাম, তুইও তো ডাক দিসনি। আমার কথাগুলোই শুনতে পেলি, কান্নাগুলো দেখতে পারিস নাই, চোখের পানিগুলো দেখতে পারলি না? তুই চলে যাবার পর আমার পায়ে পড়ে বিয়ে ভেঙে দিতে বললাম, আমার রাজি হচ্ছিল না। ভাগ্যিস তোর মতো খ্যাত আর হাবলা টাইপের হবু শ্বশুর শাশুড়ি গিয়ে হাজির হয়, নয়তো আমার আর বউ হওয়া হতো না। ওরে আমার পেতনি রে, চল চল বিয়েটা করেই ফেলি। অনেকদিন ধরেই বিয়ে খাওয়া হয় না, আজ তোর বিয়ে খেতে পারবো, সেই সাথে নিজের বিয়েটাও হয়ে যাবে। আমার বিয়ে নিয়ে বাসায় কোনো ঝামেলা না, তাদের দেখিয়ে জানি করবো। তাছাড়া তুই আমার বেস্ট ফ্রেন্ড রে, তুই কি আমার বেস্ট ফ্রেন্ড যখন বউ হয়ে থাকবি তো সারা জীবন পাশে? থাকবো, আগে বিয়ে কর তারপর। চল। মিতুকে নিয়ে হাসি মুখে বের হতে দেখি কাজী সাহেব নিয়ে হাজির সবাই। মিতুর পাশে হাসি মুখে বসে দিয়ে বসলাম। মিতু আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। সবাই অনেক খুশি। বিয়ের সব কাজ শেষ করে যখন কবুল বলতে যাব তখন ফয়সাল দাঁড়িয়ে বলল, দাঁড়ান কাজী সাহেব, এই বিয়ে হবে না। তোর আবার কি হলো? দুলা ভাই, ভাইয়ের জন্য এত কিছু করলাম, আর ভাইয়ের সেদিন আমার একটা মাত্র গার্লফ্রেন্ডের সাথে ভাইয়ের জন্য ব্রেকআপ হলো, আর আজ ভাইয়া বিয়ে করবে সেটা মেনে নিতে পারি না। আমি আজ এই বিয়ে ভেঙে দেবো। তোর প্রেম বার করছি, হারামজাদা। পড়াশোনার নাম নেই, এই বয়সে প্রেম, আবার সবার সামনে বুক ফুলিয়ে বলিস? ফয়সালের কথা শেষ না হতেই আব্বু হুঙ্কার দিয়ে উঠলেন। ফয়সাল ভয় পেয়ে চুপ হয়ে যায়। মিতু ফয়সালকে আগলে নিয়ে বলল, আরে ব্যাটা, এখন আমি তোর ভাবি আছি না? কত মাইয়া দেখবি আসবে, আগে ভালোভাবে পড়াশোনাটা কর। এই ব্যাপারে হেল্প লাগলে বলবি। কি তুমি আমার ভাইকে? আগে চুপ করে কবুল বলো। অবশেষে আমাদের বিয়ের কার্যক্রম শেষ হলো। এখন আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি আমি। রুমে প্রবেশ করতেই মিতু বলে উঠলো, অজু করা আছে? হুম চল 2 রাকাত নামাজ আদায় করি। অতবার দুজনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জীবনের নতুন পথ চলা শুরু করলাম।